আজকের ক্লাসে আমি কিন্তু গোটা কয়েক প্রশ্ন দেব, এর মধ্যেই কিন্তু আগামীকাল ইতিহাসের পরীক্ষাতে একদম কিন্তু পড়বে। তার আগে ছোট্ট করে বলি, আমি কিন্তু সাজেশনগুলো একদম আজকেই দিচ্ছি না, তোমরা প্লেলিস্টে গিয়ে পুরো সাজেশন কিন্তু দেখে নিতে পারো, অনেক আগেই দিয়ে দিয়েছি। সেখান থেকে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা রাত পহলেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফোর্থ সেমিস্টারের ইতিহাসের। তো ইতিহাসের যে সাজেশনগুলো অলরেডি আমি আগে দিয়েছিলাম, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো একদম অ্যাকুরেট, পড়ার মতন একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইগুলোই শুধু আমি বলে দেব। তোমরা দেখো না এই প্রশ্নগুলো রেডি করে নিয়েছো কিনা। আমি তোমাদের সর্বপ্রথমেই তোমাদের বলবো ফোর্থ ইউনিট থেকে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ, এখান থেকে তোমাদের 3 এবং 4 একটা একটা করে থাকবে। আমি কিন্তু একসঙ্গে বলে দিচ্ছি, মানে কোনটা 3 কোনটা 4 আলাদা করে তোমাদের উত্তর করার দরকার নেই। জাস্ট অ্যান্সার জানা থাকলেই যত মার্কেরই আসুক না কেন, তুমি লিখলে উত্তর কিন্তু ঠিকঠাক হয়ে গেলে নাম্বার কিন্তু পাবে। তো 3 এবং 4 আমি একসঙ্গে বলে দিচ্ছি। এই বিদ্রোহ ব্রিটিশ রাজ থেকে সব থেকে বেশি 3 বা 4 বলো, খুবই ইম্পর্টেন্ট হবে। 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ বা এনফিল্ড রাইফেল, এটা করে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হবে 1857 সালের বিদ্রোহকে কি নিছক সিপাহী বিদ্রোহ বলা হয়, এই প্রশ্নটা। এছাড়াও 3 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়। এছাড়া 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময়কালে হিন্দু মুসলিম ঐক্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এছাড়া মহাবিদ্রোহ 1857 সালের যে মহাবিদ্রোহ, তার সামাজিক কারণ, তার ধর্মীয় কারণ, সামরিক কারণ, তার মানে বিভিন্ন রকমের যে কারণগুলো আছে তোমার, হ্যাঁ, সামন্ততান্ত্রিক এই ব্যাপারগুলো, অর্থনৈতিক কারণ, এগুলো প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে, আমার ফুল সাজেশন দেওয়া আছে। আমি শুধু বলছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট হবে কালকের জন্য, সেগুলো শুধু তোমাদের বলছি। এছাড়াও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের টিকার জন্য, মহারানীর ঘোষণাপত্র। আমি যে প্রশ্নগুলো তোমাদের বললাম ইউনিট 4 থেকে, এই কয়েকটি প্রশ্ন। এছাড়াও চলে এসো তোমাদের চতুর্থ অধ্যায় মানে ইউনিট 5। তোমরা জানো কি চতুর্থ অধ্যায়ের মধ্যে আবার তোমাদের পরিচ্ছেদ আছে 4খানা। এখানে 3 নম্বরের প্রশ্ন থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে এবং সব থেকে বড় একটা প্রশ্ন থাকবে 8 নম্বরের। আমি সাজেশন দিয়ে দিয়েছি, তবু আমি বলি তোমাদের 3 আর 4 আমি একসঙ্গে বলে নিচ্ছি, তারপর আমি 8 নম্বরে আলাদা করে বলছি। এখন আমি ইউনিট মানে চতুর্থ অধ্যায় থেকে বলে দিচ্ছি যেগুলো 3 এবং 4-এর জন্য। যেমন মুসলিম লীগের লাহোর অধিবেশন সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে। চৌরি চৌরা ঘটনা কি, 3 বা 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। সব থেকে বেশি চতুর্থ অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট হবে এটা সেফটি ভালভ তত্ত্ব। আর নেক্সট আরও একটা প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র মামলা কি, এই প্রশ্নটা। এছাড়াও অসহযোগ আন্দোলনের ওপরে যে পাট অসহযোগ আন্দোলন বলতে কি বোঝো, অসহযোগ আন্দোলনের কর্মসূচি, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়, অসহযোগ আন্দোলনের যে প্যাকেজ, আমি কিন্তু ফুল সাজেশন দিয়ে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। অসহযোগ সম্পর্কে কিন্তু একটা পড়ে তোমাকে যেতেই হবে। কিভাবে প্রশ্নগুলো আসতে পারে প্লেলিস্টে গিয়ে কিন্তু সাজেশন দেখে নিতে পারো। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি 3 বা 4-এর মধ্যে, গান্ধী আরউইন চুক্তি অতি অবশ্যই এটা দেখে যাবে। এছাড়াও আরো কয়েকটা প্রশ্ন, এখানে 4টে অনুচ্ছেদ আছে, একটু বড় হবে। দ্বিজাতি তত্ত্ব টিকা পড়তে পারে তোমাদের। এছাড়াও চম্পারণ সত্যাগ্রহ বা সত্যাগ্রহ বলতে কি বোঝো, এই রকমের প্রশ্ন কিন্তু তোমাদের একদম পরীক্ষাতে আসবে। সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা কিভাবে প্রতিবাদ জানিয়েছিল, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও রাওলাট আইনের উদ্দেশ্য, এই প্রশ্নটা। গান্ধীজি কেন রাওলাট আইনের বিরোধিতা করেন, আর ক্রিপস মিশনের যে প্রস্তাব, এই প্রশ্নটাও। মাউন্টব্যাটেন পরিকল্পনা, এর ফল কি হয়েছিল। আর হিন্দু মহাসভা প্রতিষ্ঠার কারণ বা প্রেক্ষাপট। আর সব থেকে আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট হবে, মুসলিম লীগ হ্যাঁ কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, বা মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। এছাড়াও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপরে ওয়াভেল পরিকল্পনা, হ্যাঁ, তারপরে ভারতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের কর্মসূচি বা ভূমিকা, আইন অমান্য আন্দোলন, ভারতের স্বাধীনতা সংগ্রামে অসহযোগ আন্দোলনের ব্যর্থতা, কর্মসূচি ইত্যাদি ইত্যাদি যে টপিকগুলো আছে অসহযোগ আন্দোলন সম্পর্কে রিলেটেড প্রশ্ন, আমি ফুল সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে সেখান থেকে। আরও একটা পত্রিকা তোমাদের এখানে আছে, তাহজিব আল আখলাক পত্রিকার উদ্দেশ্য বা লক্ষ্য কি, এই প্রশ্নটাও কিন্তু অতি অবশ্যই দেখে যাবে। লখনৌ চুক্তি, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলনের কর্মসূচি তোমাদের বললাম।
বা অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়? মোটামুটি এই যে প্রশ্নগুলো তোমাদের আমি বললাম, এই প্রশ্নগুলো তোমাদের 3 বা 4 নম্বরের জন্য। এবার আমি 8 নম্বরের জন্য কয়েকটা প্রশ্ন তোমাদের বলছি চতুর্থ অধ্যায়ে, যে 4খানা তোমাদের পরিচ্ছেদ আছে চতুর্থ অধ্যায়ে, সব কয়টা মিলে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদের হবে আলিগড় আন্দোলন ও স্যার সৈয়দ আহমেদের ভূমিকা। মানে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বা মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ ও আলিগড় আন্দোলনের বিবরণ। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও আরও একটা প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, হ্যাঁ, বা ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য, এই প্রশ্নটা। আরও প্রশ্ন আছে তোমাদের এখান থেকে, খুবই প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি বারবার বলবো তোমাদের দুটো একটা বা কোনো স্যার যেহেতু তোমাদের বলে এই 5টা প্রশ্ন পড়লে একদম পড়ে যাবে, নতুন সিলেবাস, অতি অবশ্যই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে। যেমন এই প্রশ্নগুলো 8 নম্বরের জন্য, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বা ভারতীয় রাজনীতিতে চরমপন্থী বা নরমপন্থী উদ্ভব, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী। আর এই প্রশ্নটাও ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। আরও একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব বা ব্যর্থতা। আর 1935 সালের ভারত শাসন আইন, এই প্রশ্নটাও কিন্তু তোমরা দেখে যাবে। মহাত্মা গান্ধীর উত্থান, এই প্রশ্নটা দেখে যাবে। আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমি তোমাদের বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, 8 নম্বরের জন্য। এটা মোটামুটি তোমাদের চতুর্থ অধ্যায় সম্পর্কে এই কয়েকটা করলেই 100% এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেতে চলেছো। এবার তোমরা চলে এসো পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 3 এবং 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হবে, যেমন ধরো একটা টিকা খুবই ইম্পর্টেন্ট, মহলান 20 বা নেহেরু মহলান 20 মডেল, এইরকম প্রশ্ন, বা গণপরিষদের প্রেক্ষাপট, ভারতীয় সংবিধানে নারী অধিকারের বিষয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য, এইগুলো 3-4 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের হবে। বা ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকীর মূল্যায়ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকীর মূল্যায়ন এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখবে। জোট নিরপেক্ষ আন্দোলন বা জওহরলাল নেহরুর জোট নিরপেক্ষ আন্দোলনে কি ভূমিকা ছিল, এই প্রশ্নগুলো। পঞ্চশীল নীতি, এই প্রশ্নগুলো। তাছাড়া এই প্রশ্নগুলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, জোট নিরপেক্ষ আন্দোলনে বান্দুগম, বেলগ্রেড সম্মেলনের ভূমিকা, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, হ্যাঁ, পঞ্চশীল নীতি তোমাদের তো আমি বললাম। মোটামুটি পঞ্চম অধ্যায়ে এই প্রশ্নগুলো করলেই এর মধ্যে কিন্তু তোমাদের কমন আসতে চলেছে। এবার তোমরা চলে এসো ষষ্ঠ অধ্যায়, সব থেকে লাস্ট অধ্যায়। এখান থেকে 3 নম্বর এবং 4 নম্বরের একটা প্রশ্ন পড়বে, আমি একসঙ্গে বলছি। যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা, হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই করে যাবে। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমান বা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট। আর এই অধ্যায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন আছে, অপারেশন সার্চ লাইট কি, এটা টিকা বা কি পড়তে পারে, এটা অতি অবশ্যই রেডি করে রাখবে। বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কি, এই প্রশ্নটাও। বা কিভাবে মুজিবনগর সরকার গঠিত হয়। মোটামুটি এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও, আগামীকাল কিন্তু তোমাদের ভালো একটা পরীক্ষা কিন্তু হবে। আর পরীক্ষা যদি ভালো হয়ে যায়, ভালো একটা রেজাল্ট হবে। তো মোটামুটি আজকে ইতিহাসের যে সাজেশনগুলো বললাম, চটপট তোমরা রেডি করে নাও। নতুন কিছু তোমাদের বললাম না, অলরেডি 1 মাস বা 2 মাস আগে সাজেশন আমি দিয়েই দিয়েছিলাম। জাস্ট এই সাজেশনগুলো আমি রিপিট করে তোমাদের কনফার্ম করলাম, এই সাজেশনগুলোর মধ্যেই তোমাদের আসবে। তো চলো, আজকের ক্লাসটা মোটামুটি এতটাই ছিল। দেরি না করে তোমরাও পড়তে বসো। আমি নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের আগামীতে কিনে আসবো, সেই নিয়ে ভাবতে থাকি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আগামী ক্লাসে।